Dear students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are welcome online classes arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Bilayat Hussain. We are going to discuss on completing sentence. Listen to me and try to understand me attentively and diligently. Here are some example was the example point and try to understand. এখানে আমরা প্রথমে আলোচনা করব instead of and in lieu of. এটা একটা ফ্রেজ ইডিয়ামস, মানে বাংলায় বলে বাগধারা। এই ফ্রেজ ইডিয়ামস অর্থটা আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি। এটার অর্থ হলো পরিবর্তে, অর্থাৎ একটার পরিবর্তে যখন আমরা কোনো একটা জিনিস নেই বা খাই, সে জায়গায় আমরা instead of বা in lieu of ব্যবহার করতে পারি। এখানে এক एग्जांपल দিয়ে বুঝাচ্ছি। he took biology আমরা instead of অথবা in lieu of যে কোনো একটা ব্যবহার করতে পারি। instead of math, অর্থাৎ সে ম্যাথের পরিবর্তে বায়োলজি নিল। অথবা আমরা এখানে আছে instead of, এটাকে আমরা in lieu of দিতে পারি। in lieu of এর অর্থ পরিবর্তে। এখানে আমরা আর एग्जांपल সেট করতে পারি। He eats egg in lieu of banana. এখানে অর্থ সে কলার পরিবর্তে, ব্যানানার পরিবর্তে সে প্রতিদিন ডিম খায়। এগুলো তোমাদের instead of and in lieu of এর ব্যবহার। এভাবে তোমরা আরো অনেক ব্যবহার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই পরীক্ষায় একটা কমন পড়লেও করতে পারে। এখন আমরা এখানে আরেকটি পয়েন্ট সেট করেছি, যেমন এখানে আছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। এখানে চারটা ফ্রেজ ইডিয়ামস আছে, অথবা এগুলা ইউজ অফ প্রিপজিশনের মধ্যে আছে। তাহলে কি এখানে প্রত্যেকটার অর্থই হলো জন্য, কোন কারণে বা কোন জন্য তুমি স্কুল যেতে পারো না, ভাত খেতে পারো না, অফিসে যেতে পারো না, সেই ক্ষেত্রে যে কোনো একটা বসলেই চলবে। বিকজ অফ, অথবা অন অ্যাকাউন্ট অফ, অথবা ওয়িং টু, অথবা ডিউ টু। এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। He could not go to school. তো কি দিতে পারি? এই চারটা পরে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। যেমন আছে he could not go to school on account of his illness। তবে তোমাদের এই অন অ্যাকাউন্ট অফ এর ব্যবহারের একটা নিয়ম আছে, সেটা হলো অন অ্যাকাউন্ট অফ এর পরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে। কি হবে? সাবজেক্টের পজিটিভ ফর্ম। তারপর আমরা যুক্তিসঙ্গত কিছু ওয়ার্ড বসাবো, যা সেন্টেন্সের সাথে পূর্বে, মানে কমপ্লিট সেন্টেন্সের সাথে যা সংশ্লিষ্ট থাকে। এই ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করব। এখানে আমরা একটা एग्जांपल দেই। They could not attend office
তাহলে কি হলো, যে কুড নট অ্যাটেন্ড অফিস, সে তারা অফিসে যোগদান করতে পারলো না। এখানে আমরা যে কোনো একটা দিতে পারি কি ওয়িং টু বা ডিউ টু তবে ডিউ টু হিজ ইলনেস। এখানে আমরা ভুল করেছি, সরি, এখানে আমরা অনেকগুলো দিয়েছি, সেজন্য এখানে হিজ হবে না, এখানে কি হবে দেয়ার ইলনেস। তাদের অসুস্থতার জন্য তারা অফিসে যোগদান করতে পারে না। এভাবে আমরা যে কোনো যুক্তিসঙ্গত সেন্টেন্স আমরা বসাতে পারবো। প্রথম কমপ্লিট সেন্টেন্স থাকবে, তারপর তোমাদের একটা ইনকমপ্লিট সেন্টেন্স, একটা গ্যাপ দেওয়া হবে, সেই গ্যাপে তোমাদের যুক্তিসঙ্গত যে কোনো একটা ওয়ার্ড বসিয়ে, হয়তো বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, অথবা এই যে ওয়িং টু অথবা ডিউ টু, যে কোনো একটা ওয়ার্ড বসিয়ে যুক্তিসঙ্গত একটি সেন্টেন্স দ্বারা এটা কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা আর কিছু আলোচনা করব। অল এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা আলোচনা করতে পারি in spite of, in spite of অথবা despite। এর বাংলা অর্থ সত্ত্বেও। in spite of অথবা despite এর বাংলা অর্থ সত্ত্বেও। যে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে তোমরা যদি দো যুক্ত থাকে অথবা বার যুক্ত থাকে কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলে, সেক্ষেত্রে আমরা এখানে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দেওয়া শুরু করতে পারি। তবে একটা নিয়ম আছে, ইন স্পাইট অফ বা ডিসপাইটের পরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে, এবং এম ইজ আর যদি বসার কথা সেক্ষেত্রে আমরা বিং বসাতে পারি। তারপর আমরা যুক্তিসঙ্গত কিছু ওয়ার্ড বসিয়ে সেন্টেন্সটিকে সুসম্পন্ন করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক, ইন স্পাইট অফ হিজ বিং পোর, in spite of his being poor, তার দারিদ্রতার কারণে বা দারিদ্রতার জন্য। তাহলে কি হতে পারে, এর ডট দেওয়া থাকবে, যুক্তিসঙ্গত একটি সেন্টেন্স বসিয়ে এটাকে সুসম্পন্ন করতে হবে। কি হতে পারে, in spite of his being poor, সে গরিব হওয়ার কারণে। হ্যাঁ, দিতে পারে কি, he could not eat balanced diet, সে গরিব হওয়া সত্ত্বেও সে ভালো খাবার খেতে পারলো না। এটা কিন্তু একটু সেন্টেন্সের সাথে যে যুক্তিসঙ্গত ভালো হয়নি, কারণ এখানে তোমার ইন স্পাইট অফ দ্বারা কোনো সেন্টেন্স বসাতে হবে যা তার ক্রয় ক্ষমতার বাইরে নয়, তারপরও সে ক্রয় করেছে বা খেয়েছে, এ ধরনের ওয়ার্ড বসাতে হবে। তাহলে আমি কি দিতে পারি, এখানে দিতে পারি কুড হি হ্যাড, যুক্তিসঙ্গত দিতে পারি। আর ওটাও যে হবে না নিয়ম অনুযায়ী তাও না ঠিক, আমরা একটা ভুলের মাধ্যমে দিয়ে আবার একটু বুঝালাম যে এটার সাথে যে ক্রয় ক্ষমতার মধ্যে নাই, তারপরে সে এটা ব্যবহার করতে পারলো বা কিনতে পারলো, খেতে পারলো, এ ধরনের একটি সেন্টেন্স বসাতে হবে। ওটা দিয়ে আমরা বসাই হি হ্যাড ডাইড, she had eaten balanced diet। এখানে হবে এই ব্যালেন্স ডায়েট সুষম খাবার, এই ডায়েটের বাংলা হলো পথ্য বা খাবার, আর ব্যালেন্স হলো সুষম খাবার। এভাবে আমরা ইন স্পাইট অফ আর যদি ডিসপাইট এবং ইন স্পাইটের ব্যবহার একই।
despite his being ill, তার কি হতে পারে, তার অসুস্থ থাকার সত্ত্বেও যে কাজটি করতে পারবে না এরকম বুঝাইছে, তারপর সে করেছে, তার কি হবে, in spite of his being ill, so he went to office, তার অসুস্থতা সত্ত্বেও সে স্কুলে যোগদান করলো। এখানে আছে, এখন আমরা এখানে এটা এ ধরনের সেন্টেন্স পাস্ট টেন্সের বেশি হয়ে থাকে, তাহলে আমরা যে সিম্পল থেকে কমপ্লেক্স যদি শিখে নিলাম, যদি তোমার এই বা অথবা দো দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ দিয়া করতে পারবো, তখন থেকে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট টেন্স হবে না পাস্ট টেন্স হবে। তবে এখানে তুমি যদি ধরা যাচ্ছে না এটা প্রেজেন্ট না পাস্ট, সেক্ষেত্রে তোমরা যুক্তিসঙ্গত সেন্টেন্স বসিয়ে এটা কমপ্লিট করলেই চলবে। তারপরে বেশি সংখ্যক তোমরা পাস্টের দিকে খেয়াল রাখবে, পাস্ট করবা। এখন আসো আমরা আরো কিছু কমপ্লিট সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এবার আলোচনা করব, তোমাদের জানা আছে ইন অর্ডার টু অথবা শুধু টু। এই ইন অর্ডার টু একটা নিয়ম আছে, ইন অর্ডার টু উদ্দেশ্যে, উদ্দেশ্যে, আর এর আরেকটা আছে টু এর ব্যবহারে নিয়ম করা যাবে। ইন অর্ডার টু অর্থাৎ কি উদ্দেশ্যে, এই ইন অর্ডার টু দ্বারা যখন কোনো সেন্টেন্স যুক্ত হবে তোমার প্রথম ক্লোজটিভ তো বসবে, যেটা তোমার দেওয়া থাকবে ইন অর্ডার টুর পরে V1 বসবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা একটা সেন্টেন্স শুরু করতে হবে। যেমন আছে এখানে আমরা লিখতে পারি প্রথম ক্লোজ যা তোমাদের দেওয়া থাকবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, মানে অতিরিক্ত যা দরকার তোমার সেটা বসাবো। যে উপরেগুলো তত একটা স্ট্রাকচার লেখা যায়নি, কারণ যুক্তিসঙ্গত বসাতে হবে। আর এই যে ইন অর্ডার টু অথবা টু এর ব্যবহারের ভিতরে একটা স্ট্রাকচার দেওয়া যায়, সেটা হলো প্রথম কোনটা ওটা বলে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তারপর যে কোনো একটা কনজাংশন দেওয়া থাকতে পারে, তার এখানে আছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু দেওয়া থাকবে, তারপর মনে রাখবা ইন অর্ডার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তারপর যুক্তিসঙ্গত একটি ওয়ার্ড বসিয়ে সুসম্পন্ন করতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেওয়া হবে এখানে, উই লিভ ইন হাউস বা হাউসেস ইন অর্ডার টু, হ্যাঁ আমরা বাড়িতে বাস করি, ইন অর্ডার টু কি জন্য, এবার টু এর পরে V1 টু সেভ বা প্রোটেক্ট আওয়ারসেলফ, না সেভ বা প্রোটেক্ট আওয়ার সেলফ হবে LVES। এখানে তোমাদের একটা নাম্বারের নিয়ম আছে যে অনেক সময় থেকে সেলফ আবার অনেক সময় থেকে সেলফ, যদি ওয়ার্ডটি প্লুরাল হয় তার সাথে VE যোগ হবে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হবে সেলফ, শুধু এপি যোগ যুক্ত হবে, আবার সেলফ, অনেকগুলো বোঝাইছে। তো তোমাদের ছোটবেলা পড়েছো যে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, বলছে এফ এপি থাকলে এফ এবং এপি এবং এফ এর পরিবর্তে VE যোগ করে প্লুরাল করতে হয়, সে নিয়মই এটা আওয়ার সেলফ, জায়গায় কি হবে আওয়ার সেলফ। অর্থাৎ আমরা আমাদেরকে রক্ষা করার জন্য আমরা বাড়িতে বাস করি, তাহলে এখানে আমরা আর দিতে পারি প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম, এখানে দিলেও চলবে ফ্রম দা অ্যাটাক অফ ওয়াইল্ড এনিমেলস,
while any males বা সান। আর এখানে দিলে ওই যে আওয়ার সেলস একটু দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আর বাড়িয়ে একবার ফ্রম দা অ্যাটাক অফ ওয়াইল্ড এনিমেলস, অর্থাৎ বন্য জীবজন্তুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা বাড়িতে বাস করি। আর কি দেওয়া যায়, উই লিভ ইন হাউসেস ইন অর্ডার টু প্রোটেক্ট ফ্রম দ্য হিট অফ সান। কি দেওয়া যায়, ফ্রম দ্য heat of sun or rain, ourselves from the sunshine and rain। না, এই সূর্য কিরণ থেকে বা শুধু সান দিতাম তাও হতো, ফ্রম দ্য সান অ্যান্ড রেইন, বৃষ্টি, রোদ বা সূর্য এবং বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা করার জন্য আমরা বাড়িতে বাস করি। এখন যদি টু থাকে, শুধু ইন অর্ডার টু থাকলো না, শুধু টু দেওয়া আছে, এরকম স্ট্রাকচার লিখলাম না, কিন্তু এই নিয়মই করা যায়। এই যে প্রথম ক্লোজ, তারপরে ভার্বের প্রেজেন্ট ভার্ব, তারপরে এক্সটেনশন, একে বলে ইনফিনিটিভ। যে ইনফিনিটিভ যদি বলে, আবার যদি ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে কি, ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ মানে মেইন ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। আবার ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, ওই যে ভার্বের পরে টু বসিয়ে আর অতিরিক্ত কিছু ওয়ার্ড যুক্ত করে তারপরে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করা হয়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। He works hard to, মানে সে টু ওয়ার্কস, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কি জন্য করে, এখন এই টু এর পরে একটা যুক্তিসঙ্গত মেইন ভার্ব বসাতে হবে, ভার্বের যাকে আমরা বেস ফর্ম বলি। তো কি হবে, হি ওয়ার্কস হার্ড টু লিভ। এই লিভ একটা ভার্ব, জীবন যাপন করা বা পরিচালনা করা, টু লিভ। এই ভার্বের পূর্বে যদি, মেইন ভার্বের পূর্বে যদি টু বসানো হয় তার অর্থ দাঁড়ায় তে। কি হবে, হি ওয়ার্কস হার্ড টু লিভ এ হ্যাপি লাইফ, মানে সুখী জীবন যাপন করার জন্য সে করতে, সুখী জীবন যাপন করতে সে কঠোর পরিশ্রম করে। এভাবে যদি ইন অর্ডার টু থাকে এবং শুধু টু থাকে তাহলে তোমরা এই নিয়মই করবে, মানে ভার্বের প্রেজেন্ট ভার্ব বসিয়ে বাকি অংশ বসাবে। এবার আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন থেকে তোমাদের একটা প্রায় কমপ্লিট সেন্টেন্স আসে। যেমন আছে এখানে সব ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এখন তোমাদের এই রিলেটিভ প্রোনাউন পড়তে হলে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। যেমন আছে, তোমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ছো, হোয়াট, হুইচ, হু, হুম, এই 9টা। এছাড়া এই রিলেটিভ প্রোনাউন আর দ্যাট আছে, অতিরিক্ত বসাতে হয় দ্যাট। যে দ্যাটের ব্যবহার তুমি উপরে কাজ করলে দেখবা দ্যাট ক্লোজ নামের একটা ব্যবহার আছে, দ্যাট ক্লোজ, শুধু দ্যাটের ব্যবহার। দ্যাটটাকে আর সমস্ত রিলেটিভ প্রোনাউন কি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় যদি প্রশ্ন করায়। ডবলএস কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন করে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ডবলএস কোশ্চেন দ্বারা যদি সম্পর্ক বোঝায়, প্রশ্ন না বোঝায়, তাহলে হবে রিলেটিভ প্রোনাউন। শুধু দ্যাট বলে, শুধু দ্যাটটাই হবে রিলেটিভ প্রোনাউনে, সেটা আর ইন্টারোগেটিভ প্রোনাউনে হবে না। সেই যুক্তি সঙ্গত আজকে আমরা এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। তো দেখেন আমরা আলোচনা করব প্রথমে দেখো দি প্লেস, প্লেস দরজা হোয়ার। এখানে একটা স্ট্রাকচার দিলাম যে যদি কোনো প্লেস থাকে তাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, তখন আমরা হোয়ার বসিয়ে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করব।
যেমন আছে এর উদাহরণ দিলাম, ঢাকা ইজ দা প্লেস। এটা আমাদের কমপ্লিট সেন্টেন্স, মানে এক অংশ দেওয়া আছে, আর এই কমপ্লিট সেন্টেন্সগুলো ক্লোজ আকৃতি হয়ে থাকে, মানে এর সাথে কনজাংশন থাকবে, আবার তোমার দুটো সেন্টেন্স থাকবে, একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটা থাকবে সাব অর্ডিনেটিং ক্লোজ। তা তোমাদের একটা ক্লোজ দেওয়া থাকবে, বাকি ক্লোজটা একটা কনজাংশন অনুযায়ী তোমরা বসাবা। আর একটু আগে বসানো হয়েছিল যে টু বা ইন অর্ডার টু, তখন তার কনজাংশন বসবে না, প্রিপজিশন। আর সেই প্রিপজিশনের পরে কি করতে হবে, শুধু ভার্বের ভি অন করতে হবে। আর এখানে যুক্তিসঙ্গত সেন্টেন্স বসাতে হবে, কোনো আর কোনো স্ট্রাকচার নেই, টেন্স কোনো রুল নাই, যে টেন্সে যুক্তিসঙ্গত হবে সেই টেস্টে তোমরা এখানে করবে। যেমন আছে ঢাকা ইজ দ্য প্লেস, এখানে যদি কনজাংশন দেওয়া থাকে তো বসাবা, না থাকলে বসায় মানে তোমার যুক্তিসঙ্গত বসাতে হবে। হোয়ার, ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার কি তোমার যুক্তিসঙ্গত আই ওয়াজ বর্ন। ঢাকা হচ্ছে এমন একটি স্থান যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, এটা প্রেজেন্ট টেন্স। আর আই ওয়াজ বর্ন এটা হলো আমার পাস্ট টেন্স, ঠিক না? এবার টেন্সের কোনো ইনে যুক্তিসঙ্গত কথা খেয়াল রাখবো, যুক্তিসঙ্গত। যেমন একটা উদাহরণ বলি মুখে মুখে, যেমন আছে মদিনা না মক্কা ইজ দ্য প্লেস হোয়ার ডট ডট, তাহলে কি হবে, মক্কা ইজ দ্য প্লেস হোয়ার আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন। এখানে এই প্লেস যে থাকে, আবার থাকে এখানে দি টাইম, এটা বুঝলো যে টাইম থাকে তার কি হবে, হোয়েন হবে, হ্যাঁ সেজন্য সংখ্যা লেখা দি টাইম ডট ডট হোয়েন। একে বলে যখন কোনো টাইম দ্বারা সময় দ্বারা কোনো একটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমরা ওই হোয়েন বসাবা, যদি দেওয়া থাকে তাহলে তো হোয়েন তো আর বসানোর দরকার নেই, হোয়েনই বসাবা। আর যদি না থাকে তার সময় বুঝলে হোয়েন বসাবা, স্থান বুঝলে হোয়ার বসাবা। তাহলে এক উদাহরণ মাধ্যমে দেওয়া যাক যে এই উদাহরণটা তোমাদের প্রায় আসে, 1971 ইজ দা ইয়ার, কি হবে হোয়েন। এটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, এখন কনজাংশন দেওয়া আছে, রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, তার যুক্তিসঙ্গত একটা সেন্টেন্স বসাতে হবে। এই সেটা কি হলো, 1971 সালে আমরা দিতে পারি মেনি ফ্রিডম ফাইটার্স ওয়্যার কিল বা ডাইড, অথবা দিতে পারি আওয়ার না ইন্ডিপেন্ডেন্স ওয়ার টুক প্লেস, অথবা দিতে পারি উই বিকেম ইন্ডিপেন্ডেন্স। তার কি দেব, 1971 is the year when the liberation war took place। মানে 1971 এমন একটি সাল যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, অথবা আমরা উই বিকেম ফ্রিডম, আমরা স্বাধীন হয়েছিলাম। এভাবে যুক্তিসঙ্গত সেন্টেন্স বসাতে হবে। তারপরে যদি থাকে আমরা দেখো আরো একটি জিনিস থাকে পড়াই যে 10 PM is the time when, মানে এই 10 PM, PM এর ফুল মিনিং হলো পোস্ট মেরিডিয়ান, মানে রাত 12:01 থেকে দুপুর 12টা পর্যন্ত, না দুপুর 12:01 থেকে রাত 12টা পর্যন্ত, এই সময়টাকে আমরা PM লিখে থাকি। আর সরি হ্যাঁ, দুপুর 12:01 থেকে রাত 12টা পর্যন্ত আমরা PM লিখে থাকি। আবার রাত্র 12:01 থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা AM লিখে থাকি। তাহলে এই রাতের ঘটক বুঝে 10 PM ইজ দ্য টাইম হোয়েন, মানে রাত 10টা বাজে এমন একটি সময়। কি হতে পারে, উই গো
টু স্লিপ, আমরা ঘুমোতে যাই। আবার যদি এখানে পিএম এর জায়গায় এএম থাকে, 10 AM is the time when, তাহলে কি হলো 10 PM is the time when, রাত 10টা বাজে না সকাল 10টা বাজে এমন একটি সময় যখন কি করতে পারি, এখানে উই গো টু স্কুল, উই গো টু অফিস এটা দিতে পারি, উই গো টু স্কুল। মানে তোমাদের বইতে যখন দেখবা যে রিলেটিভ প্রোনাউন নিয়ন্ত্রণ তার লেখা আছে একটা কথা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থ হলো পূর্ব, পূর্বে, মানে হোয়েন, হোয়ার এবং যে কোনো রিলেটিভ প্রোনাউন থাকবে তার আগের সেন্টেন্স অনুযায়ী তোমার সেন্টেন্স বসাতে হবে। এবার আচ্ছা চলুন, এখানে আজান হয়েছে সেজন্য আমরা একটু বিরতিতে যাব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করতেছিলাম। এবার আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এই রিলেটিভ প্রোনাউনের ইট ইজ ডট ডট হু। এখানে আমরা সামান্য একটা স্ট্রাকচার দিয়েছি, ইট ইজ ডট ডট হু। এখানে কেন ডট ডট দিয়েছি, এর অর্থ হলো এখানে যুক্তিসঙ্গত একটা সাবজেক্ট বসাতে হবে এবং সেই যুক্তিসঙ্গত সাবজেক্টের অনুযায়ী এখানে ভাব বসাতে হবে। এই হুটাকে আমরা ধরলাম না, এখানে যুক্তিসঙ্গত সাবজেক্ট তো পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। তোমার এই সাবজেক্টটা অনুযায়ী বইতে যে লেখা আছে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভাব বসাতে হবে, তারপরে যুক্তিসঙ্গত কিছু ওয়ার্ড বসাতে হবে। যেমন আছে, তাহলে আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেই, ইট ইজ আই হু, ডট ডট থাকবে। এখানে বলা এই গ্যাপ একটা যুক্তিসঙ্গত একটা সাবজেক্ট দেওয়া থাকলো, সেই আই এর পরে যে যে ভাগগুলা বসে, অক্সিলারি ভাগগুলা বা মেইন ভাগগুলা, সেই ভাগ এখানে বসাতে হবে। তারপরে কিছু ওয়ার্ড বসে এটাকে কমপ্লিট করতে হবে। কি হবে, আই, আর এর অর্থ ইট ইজ আই, আমি ই। আমরা বলি না আমি ই এই কাজটি করেছি, আমি ই এইটা দেখেছি, না এই যে জোর দিয়ে বলি আমি ই, সেক্ষেত্রে ইট ইজ আই। তার উপর কি বসে, আই পর বসে এম, মানে আই পর কি বসে, এম বসে। তো কি হবে, ইট ইজ আই হু এম টু ব্লেম, মানে এটা গুণ অর্থ, অর্থাৎ আমি ই দোষী, অর্থাৎ কি আমি ই দোষী। এখন এটা দিলাম, এখানে আরো দেওয়া দিলে বাদ ব্যবহার করে ঠিক করে আই পর তার আর বসে না, ইজও বসে না, আবার ওয়াজ বসে। কি হবে, আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। এখানে তো ওয়াজ কখনো আই পর ওয়ার বসবে না। এটা কি বোঝানো হয়েছে যে আই এর পরে যে সমস্ত ভাগগুলো বসবে হুর পরে সেই ভাগগুলা বসাতে হবে। এখানে আমি বলছি আর একটা লিখ বুঝিয়ে দিই তোমাদের, যে ইট ইজ আই হু, আবার হ্যাজ বসে না, আই এবার কি বসে, হ্যাভ বসে। তাই ইট ইজ আই হু হ্যাভ সিন ইট, আর আমি ইহা দেখেছি। এভাবে তোমার এই হু এর আগের সাবজেক্ট অনুযায়ী যুক্তিসঙ্গত ভাব বসাতে হবে। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া যাক, ইট ইজ হি হু, ইট ইজ হি হু। তো হির পরে কি বসে, ওখানে এম আর বসবে না, ইজ বসবে। তো ইট ইজ হি হু ইজ টু ব্লেম, অর্থাৎ সেই দোষী। এখন এই হির পর আর কি বসে, হ্যাভ বসে না, হ্যাজ বসে, ওয়্যার বসে না, ওয়াজ বসে। এই অনুযায়ী তোমাদের ক্লোজ সম্পন্ন করতে হবে। আবার যদি থাকে এখানে ইট ইজ ইউ,
হু। তাহলে ইউর পরে কি বসে? ইউও বসে না, এমও বসে না, বসে আর। এখানে লিখতে পারি আর টু ব্লেম, মানে তুমি দোষী। আরো উদাহরণ দাও, কি হবে? হ্যাভ বসে, হ্যাভ সিন দা উইন। এভাবে এই যদি যে কোনো সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে যে যে অক্সিলারি ভার্ব বসে, তোমাদের টেন্স অনুযায়ী সে সঙ্গত অক্সিলারি ভার্ব বসাইয়া একটা যুক্তিসঙ্গত অর্থ বসিয়ে সুসম্পন্ন করতে হবে। আচ্ছা, এই কমপ্লিট সেন্টেন্সে তোমার আরো অনেক কিছু রুল রয়েছে যা এত আলোচনা করা হলো। তোমার বইয়ের মাধ্যমে আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমরা বেশি করে টেস্ট পেপারটা ফলো করবা, তাহলে এসব নিয়মগুলো জানলে তোমাদের কিছুটা আয়ত্তে আসবে। আসলে কমপ্লিট সেন্টেন্স বিভিন্ন গ্রামারের আলোচ্য বিষয়, সার সংখ্যা হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা রাইট ফর ভার্ব করেছো, ওখান থেকে একটা দিতে পারে। তারপর চেঞ্জিং সেন্টেন্স করছো, ওখান থেকে একটা বানিয়ে দিতে পারে। তারপর আমরা কিছু নিয়ম আলোচনা করলাম। এবার তোমাদের পরীক্ষার খাতায় কিছু প্রশ্নপত্রে দেখা যাচ্ছে কিছু প্রবাদ প্রবাচন আসছে। তা আমরা এখন সাম প্রবাদ সম্পর্কে আলোচনা করব। প্রবাদ, সাম প্রবাদ অর্থাৎ প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন, যেমন একটা প্রবাদ প্রবচনের কোনো নিয়ম নাই, তোমার অর্থ অনুযায়ী যুক্তিসঙ্গত কোনটা বসে তাও বলা যাবে না, অর্থাৎ যা সিরিয়াস মুখস্থ করতে হবে, এছাড়া এই প্রবাদ প্রবচন পাওয়া সম্ভব নয়। যেমন প্রায় আসে হল্ট, হর্স আর ঠিক, ঠিক এভাবে দেওয়া থাকবে হর্স আর ঠিক। এখন যদি মনে করো যুক্তিসঙ্গত কিছু বসাবো তাও বসাতে পারবে না, টেন্স অনুযায়ী কিছু বসাবো তাও হবে না, এই সেন্টেন্সটা পুরো মুখস্থ করতে হবে। হর্স আর ঠিক অর্থাৎ যারে দেখতে নারী তার চলন বাঁকা। এই প্রবাদ প্রবচনের অর্থটা কি হবে? হর্স আর ঠিক হোয়ার, এই মাঝে মাঝে হোয়ার দেওয়া থাকে, আবার মাঝে মাঝে দেওয়া থাকে না। কি হবে? হর্স আর ঠিক হোয়ার লাভ ইজ ঠিক, মানে যারে দেখতে নারী তার চলন বাঁকা। আবার কিছু আছে স্ট্রাইক, স্ট্রাইক দা আয়রন, না হোয়াইল দরজা, মানে তুমি লোহাটায় আঘাত করো, আসলে তা না, এখানে হবে ঝোপ বুঝে কোপ মারো। এসব প্রবাদ প্রবচন তোমরা শুনেছো। এভাবে দেওয়া থাকে স্ট্রাইক দা আয়রন হোয়াইল ইট ইজ হট, আসলে এর অর্থ হলো ঝোপ বুঝে কোপ মারো। আবার আসে ডেঞ্জার অফেন কামস, এখানে হোয়ার হবে ডেঞ্জার অফেন কামস, মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আবার অনেকে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, ঠিক না? কি হবে? ডেঞ্জার অফেন কাম হোয়ার, যার ইজ হিয়ার, ওকেসি মুড়ে হবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আবার আছে একটা অল দ্যাট গ্লিটার, all that glitters is not gold, চকচক করলেই সোনা হয়। কি হবে? all that glitters is not gold, চকচক করলেই সোনা হয় না। আরো আমরা কিছু প্রবাদ প্রবচন দিচ্ছি যা তোমাদের পরীক্ষায় আসে। দেখো, man is known by his company, he keeps, মানে সঙ্গ দোষে লোহা বসে, ইংলিশ হলো
ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। আবার আর কিছু আছে, where there is a will, কি হবে? there is a will, ইচ্ছা থাকলে উপায় হয়। কি হবে জিনিসটা? where there is a will there is a way। এখন এই বাংলার সাথে এগুলো কোনো মিল নাই, কি হয়? ইচ্ছা থাকিলে উপায় হয়। the man, এখানে খালি বাক্য বিক্রম হবে the man catches at a straw, অর্থাৎ এখানে যে একটা খালি করে থাকে এই the man এর পরে the man হবে কি? The man is drowning. The man who is drowning catches at a straw, অর্থাৎ মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। দ্যাট স্টুডেন্টস, স্কুল আগে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটা আরো একটা প্রবাদ আছে, সেটা হলো where there is breath there is hope। এর অর্থ হলো মানুষ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ওই যে একটু আগে দিয়েছিলাম। এবার আরো কিছু এই প্রবাদ প্রবচন দেখো যা তোমাদের পরীক্ষায় প্রায় আসে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু, এর অর্থ হলো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো। অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এখানে একটা আছে, দেখো একটা আল্লাহ উইল বি আওয়ার সাইড অ্যাজ লং অ্যাজ, অর্থাৎ আল্লাহ আমাদের পাশে থাকবে যতক্ষণ আমাদের উদ্দেশ্য সৎ থাকবে। তাহলে এখানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ গেলাম, আর আল্লাহ উইল বি আওয়ার সাইড অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম is honest, অর্থাৎ আল্লাহ আমাদের পাশে থাকবে যতক্ষণ আমাদের উদ্দেশ্য সৎ থাকবে। তবে এই মেয়ে দেখো আমাদের পার দেওয়া থাকে, পার দেওয়া থাকে। আর পারপাস ইজ অনেস্ট, বা এসি হতে পারপাস আর অনেস্ট, তখন পারপাসে দিলে এখানে আর দিতে হবে। আর যদি পারপাস থাকে তাহলে দিতে হবে শুধু ইজ। অতএব কেন বললাম, এটা মাঝে মাঝে তোমাদের দ্বিতীয় অংশ দেওয়া থাকে, তখন তোমাদের প্রথম অংশ বসাতে হবে। এখানে আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে একতাই বল বিভেদে পতন। হ্যাঁ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। হ্যাঁ, একতাই বল বিভেদে পতন। তাহলে তোমাদের বালিকা থাকবে, তোমাদের কমপ্লিট সেন্টেন্স প্রায় আমাদের শেষ করলাম। তোমাদের বালিকা থাকবে ওয়ার্ল্ড বোর্ড 2015 এবং 16। দ্যাটস ফর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।